নমস্কার, দেখছেন রাষ্ট্রিক। সৌভিক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর প্রথমেই নজর রাখবো আবহাওয়ার দিকে। কেমন থাকবে আজকের আবহাওয়া জানাবো আপনাদেরকে। যেমনটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি আপাতত কমবে এবং সেখানে স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের মানুষজন। তবে উত্তরবঙ্গে সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃষ্টির ভুকুটি আপাতত জারি থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় আবার ছাতা মাথায় দিয়ে ঘুরতে হবে নাকি বৃষ্টি শেষ? জেনে নিন আবহাওয়ার বিরাট আপডেট। দক্ষিণবঙ্গবাসীর জন্য বড় স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবার কমছে। আর আমাদের তিলোত্তমা অর্থাৎ কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। কিন্তু দাঁড়ান, উত্তরবঙ্গে কিন্তু গল্পটা পুরো আলাদা। আপনি যদি পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন তবে একদম সাবধান। পাহাড় ও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ এক রাজ্য দুই আবহাওয়া। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি আর উত্তরবঙ্গে বাড়বে মেঘের আনাগোনা। যেখানে যা অবৈধভাবে নির্মাণ, বেআইনি নির্মাণ, সেই ছবি বারবার আপনাদের সামনে আমরা দেখাতে গিয়েছি এবং সেই খবর যখন সংগ্রহ করতে গিয়েছে বারবার রাষ্ট্রিক্সের প্রতিনিধিরা তারা আক্রান্ত হয়েছে। রাজাবাজারের পর ফের একবার সেই ঘটনাই ঘটলো যেখানে পার্সি চার্চের সেখানে একটি অনিয়ম করার অভিযোগ নির্মাণের ক্ষেত্রে। আর সেই খবর সংগ্রহ করতে গিয়েই আবারও একবার আক্রান্ত হতে হলো আমাদের প্রতিনিধিকে। ঠিক আছে, আপনার আর বিল্ডিং পাননি, শুধু একটা বিল্ডিং পেয়েছি। আরো অনেক পেয়েছি। যেটা বাইরে গিয়ে পড়ুন, এটা কোনো আমি গেট আছে যোগ নাকি করছি। আপনাদের? হ্যাঁ, আপনি বাইরে আসুন, তাহলে আপনি কথা বলবেন। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে বলছি। না না, এখানে আপনাকে করতে দেবো না। আমি খবর করবো কিনা আপনি সেটা আটকাবেন? হুম। আমি খবর করবো কিনা করবো আপনি বলবেন? খবর করবেন না, তাই তো? 16 পার্সি চার্চ লেন, এখানে এই যে খবর করতে এসে প্রথমত স্যাংশন বোর্ডটা খোলা, তার উপরে যাতে খবর না করা যায় সেই জন্য এখন এই ট্রিপল ঘিরে রেখে আটকানো হচ্ছে রাস্ট্রিক্সের ক্যামেরাকে। কেন এখানে আসা বলি, প্রথমত তারাতলা ঘটনার পর যেই সমস্ত আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কলকাতার বুকে, সেগুলোকে তার কনস্ট্রাকশনে স্থগিতাদেশ দেওয়া হয়। কারণ পুনরায় অডিট করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন পৌরসভার তরফ থেকে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপরেই দেখা যায়, এই যে ছবিটা দেখাবেন, আমি আমার ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো একটু ছবিটা দেখাতে। এই বিল্ডিং তৈরি হচ্ছিল, যা কনস্ট্রাকশন চলছিল, তবে এই আদেশের পর সেই কনস্ট্রাকশনে স্থগিতাদেশ দেওয়া হয়। এবং এখন যখন অডিটের রিপোর্ট এসেছে, এই রিপোর্টে জানা যাচ্ছে যে এই বিল্ডিং আসলে বেনিয়ম রয়েছে। এই বিল্ডিং এর নির্মাণে কি কি বেনিয়ম রয়েছে, মূলত এর যেই কনস্ট্রাকশন সাইট, সেই সাইটের মধ্যেই গোলমাল রয়েছে। আর তার সাথে যিনি ডেভেলপার এখানকার, এই যে এখানে যিনি সিকিউরিটি রয়েছেন, তিনি মানে যথাসম্ভব আটকানোর চেষ্টা করছেন। এই পুরো কনস্ট্রাকশন সাইটে স্যাংশন বোর্ড নেই। স্যাংশন প্ল্যান বলছেন কি? স্যাংশন বোর্ড যেটা প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটের বাইরে দেওয়া থাকে। বোর্ড তো আমরা লাগাইনি, বোর্ড তো ছিল। আরে বোর্ড লাগিয়েছিল, আমরা সিট ফাইলিং খুলেছি, এখানে বোর্ড লাগা ছিল, তো বোর্ড খুলে দিয়েছি। আরে বোর্ড ওখানে লাগা ছিল তো, উপরে রাখা আছে, ওখানে বোর্ড লাগা ছিল। একটু ছবিটা দেখাতে দেখাতে আপনাদের আরো কয়েকটা ইনফরমেশন দেব। এই 16 পার্সি চার্চ লেনে যে কনস্ট্রাকশন বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং তৈরি হচ্ছে, তার যেই নথি, সেই নথি বলছে 18 ডিসেম্বর 2023 এই 64 ফিট হাইটের এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের স্যাংশন দেওয়া হয়। ইন্সপেকশন হয়েছে 7 জুলাই 2026। 10 জুলাই এর তারাতলার ঘটনা ঘটার পরেই এই বিল্ডিং ইন্সপেকশন হয়েছে এবং সেই ইন্সপেকশনের মধ্যে দেখা যাচ্ছে ইএসই এবং এসিআর, এই দুজন, এই বিল্ডিং এর ইএসি এবং এসিআর দুজন একই ব্যক্তি। এই বিল্ডিং নির্মাণের বেনিয়মগুলি থাকার জন্য এই বিল্ডিং বর্তমানে কাজের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এরপরেও এই বিল্ডিংটি অনুমোদিত হলো কি করে, স্যাংশন পেল কি করে, বোর্ডটাই কেন খুলে রাখা, এই একাধিক প্রশ্ন এখন 16 পার্সি চার্চ লেনে তৈরি হওয়া এই কমার্শিয়াল বিল্ডিং এর দিকে। শান্তনু মান্নার সাথে পায়েল রায়, রাস্ট্রিক্স। আগামী 26 অগস্টের মধ্যে ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেট খালি করতে হবে। পূর্ত দপ্তরের তরফ থেকে এই নিয়ে 407 জন ব্যবসায়ীকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নির্মাণ কাজ এগোনোর জন্যই এই বড় পদক্ষেপ। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর ইললিগাল হকার যারা আছে, তাদের বা যারা ফুটপাত দখল করে আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে সরকার। আর এবার বিধানচন্দ্র রায় মার্কেট, যেটা ময়দান মার্কেট নামে পরিচিত, সেই মার্কেটের ভিতর রয়েছে। এই যে এখানে নোটিশ পড়েছে 30/7/2026-এ, কে দিয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিসার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এলআর ডিপার্টমেন্ট, এখান থেকে নোটিশ দিয়েছে।
এই নোটিশে কি উল্লেখ করা আছে? এই নোটিশে উল্লেখ করা আছে যে মেট্রো জোকা এবং এসপ্ল্যানেড মেট্রো যে সম্প্রসারণ হচ্ছে, তার ফল নিচে যে মেট্রো স্টেশন সম্প্রসারণের কাজ হবে, তার জন্য এখানে প্রায় 460টির বেশি পার্মানেন্ট মার্কেটের ভিতর দোকান রয়েছে। সেই দোকান মালিক দোকানগুলোকে সরানো হবে অন্যত্র। কোথায় সরানো হবে সেটা উল্লেখ করা হয়েছে এখানে। সেখানে লেখা আছে সরানো হবে হচ্ছে পুলিশ আরবিএন মাউন্টেন পুলিশ প্যাডক গ্রাউন্ড, সেখানে সরানো হবে। ইতিমধ্যেই কিন্তু কমিটির কাছে সেই চিঠি গেছে এবং গেটে বিভিন্ন যে গেট রয়েছে সেই গেটেও সেই চিঠি মেনে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু যারা কমিটির সদস্য আছে তারা এখন নিজেদের মধ্যে কথা বলছে, সরকারের সাথে কথা বলছে এবং বিষয়টি জানার চেষ্টা করছে। বলতে পারবো না, আমাদের এখন নোটিশ এসছে ঠিক কথা, কিন্তু এখন সেইভাবে মানে অফিসিয়ালি কিছু বলানো হয়নি। আমাদের দোকানদাররা সব কিছু জানে। তবে কমিটির যারা সদস্য আছে তারা বলছে, তারা কথা বলেই তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা যে জায়গা তাদের দেওয়া হয়েছে আপাতত মেট্রো সম্প্রসারণ মেট্রো স্টেশন করার জন্য, সেখানে যাবে কি যাবে না। ক্যামেরায় অমিত ধনুকের সঙ্গে অরুণাভ ঘোষ, রাস্টেক্স। ময়দান মার্কেটে জবরদখল করে হকাররা দিনের পর দিন ব্যবসা করছেন এবং সেই হকারদেরই দৌরাত্ম্য চলছে, যার কারণে ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। ইলিগাল নয়, লিগাল, সব লিগাল আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। এটি হচ্ছে জওহরলাল নেহরু রোড, আর আমার বাঁদিকে হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আমি আমার চিত্র সাংবাদিক অমিত ধনুকাকে দেখাতে বলবো। আর এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের একদম দুধারে রয়েছে যে ফুটপাত, সেই ফুটপাত চলে গেছে ব্যবসায়ীদের দখলে, যারা মূলত স্পোর্টস জিনিসপত্র স্পোর্টসের ব্যবসায়ীরা তারা নিয়ে নিয়েছে। আমি যদি ফুটপাতের মধ্যে প্রবেশ করি, ফুটপাত ক্রমেই সরু আর থেকে সরু হয়ে যাচ্ছে। ফুটপাতের যতটা চওড়া ছিল ততটা চওড়া নেই, ফুটপাত আরো সরু হয়ে গেছে। এবং এইখানে যে আগের যে জায়গা রয়েছে, এই যে ফুটপাত, এখান থেকে ফুটপাত আর দোকান, এখানে ফুটপাতের দোকানের যে স্টলিগুলো সাদা সাথে ফুটপাতটাই পুরোটা দখল করে নিয়েছে। আমরা যখন ব্যবসায়ীদের এখানে প্রশ্ন করছি, তারা বলছে যে আমরা ইল্লিগাল, তারা জানে, তারা বলছে আমরা যাবো কোথায়। যেরকম চলছিল সেরকম চলো, ভালো না চললে কিছু করার তো নাই। তাতে কি মানুষ করতে পারছে না? চাও একটু খুশি যাওয়া হবে তাই করতে পারেন, আর কি করবো। আমরা যদি সরকার বলে চলে যেতে তাহলে আমরা চলে যাব। আর যারা পথ চলতি মানুষ, যারা এই জওহরলাল নেহরু রোডের উপর দিয়ে ফুটপাত করে না হেঁটে যেতে হচ্ছে তাদের একবারে রাস্তা দিয়ে, তারা তো সমস্যায় পড়ছে। এখানে আমি কিছু বলতে পারবো না, জানি আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে আর কি বলা যাবে। সব মিলিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কবে এই ফুটপাত মুক্ত হবে। তবে অমিত ধনুকের সঙ্গে অরুণাভ ঘোষ, রাস্টেক্স। ইন্টালি 14 নম্বর ক্যানাল স্ট্রিটে সেখানে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ অডিটে আটকে গেল, যার কারণে একটি নির্মাণ প্রকল্পের কাজ পুরসভার কর্মীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কারণেই এই বড় পদক্ষেপ বলেই জানা যাচ্ছে। এবার BCOW এর রেজিস্ট্রেশনের গাফিলতির কারণে বহুতল নির্মাণের কাজ আটকে গেল। পৌরসভার তরফ থেকে বহুতল নির্মাণের ছাড়পত্র দেওয়া হলো না। কথা বলছি 14A ক্যানাল স্ট্রিট, যা কলকাতা 55 নম্বর ওয়ার্ড, মানে এটা এন্তালি থানার মধ্যে পড়ছে। এখানে বহুতল নির্মাণের কাজ চলছিল। আপনারা দেখতেই পাচ্ছেন গাইডস হাইটসের এই যে রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, এই ডেভেলপার, এবং এর কাজ শুরু হয়েছিল। যেমন অন্যান্য G+5 বিল্ডিং এর ক্ষেত্রে কাজের স্থগিতাদেশ দেওয়া হয়, পুনরায় অডিটের জন্য সেই স্থগিতাদেশ দেওয়া হয়। তবে অডিটের রিপোর্ট বলছে এই বহুতল কাজ করার কিংবা আবার কাজ শুরু হওয়ার ছাড়পত্র পায়নি। তা BCOW এর যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন এই ডেভেলপারের নিয়ম। এবার এই BCOW কি, এখানে বলা হচ্ছে বিল্ডিং অর আদার কনস্ট্রাকশন ওয়ার্কার অ্যাক্ট, যার মধ্যে কনস্ট্রাকশন সাইটের মধ্যে যেই সমস্ত শ্রমিক কিংবা ওয়ার্কার যারা কাজ করবেন তাদের সেফটি, সিকিউরিটি, কাজের পরিবেশ, বকেয়া বেতন কিংবা মূলত দেখতে গেলে লেবার কিংবা ওয়ার্কারদের কাজের পরিবেশটা ঠিক রাখার জন্য, রেগুলেশন রাখার জন্য এই রেজিস্ট্রেশন ভীষণভাবে দরকার। তারাতলার ইনসিডেন্টের পর এবার লেবার কিংবা ওয়ার্কারদের সেফটি নিয়ে ভাবছেন অনেকে, এবং তার সাথে যারা কাজ করছেন তাদের যাতে জীবন সুরক্ষা, তার সাথে তাদের ক্ষতিপূরণ, তাদের কাজের পরিবেশ, এই সব যাতে ঠিক থাকে
স্পেশালি লেবার কিংবা ওয়ার্কারদের দিকেও যাতে নজর থাকে, সেই জন্যেই এই BCOW এই অ্যাক্টের ওপরে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। যদিও এখানে স্যাংশনের ডেট এবং তার সাথে কনসাল্টিং ইঞ্জিনিয়ার কিংবা কবে বিল্ডিং পারমিট হয়েছিল সেই পারমিট নাম্বার সব কিছুই দেওয়া রয়েছে, তবে বর্তমানে কাজ স্থগিত এবং আপাতত ছাড়পত্র না মেলায় এবার দেখার বিষয় এটি, যারা এই বিল্ডিং কিংবা এই প্রজেক্টে নিজেদের বাড়ি করার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্নটা অধরা থাকে নাকি আবার নতুন করে কাজের এরা ছাড়পত্র পায়, এই পুরো বিষয়টা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় শান্তনু মান্নার সাথে পায়েল রায়, রাস্ট্রিক্স। পায়ে হাঁটার জায়গাটাই উধাও, কসবাতে সেখানে ফুটপাত দখল করে হকারদের জবরদখল রয়েছে। সাধারণ মানুষজন তাদের নিরাপত্তা শিখেই উঠেছে। দেখুন রাস্ট্রিক্সের এই বিশেষ প্রতিবেদন। কবে দিচ্ছেন মানে আপনি এক্ষুনি বলুন, এক্ষুনি ক্লিয়ার করুন। এই যে আছিস সবাই একটু ফুটপাতটা ক্লিয়ার করে রাখো তো, সবাই একটু একটু করে দেবে 8 ঘন্টার মধ্যে। আমিও দাঁড়িয়েছি, এদিকটা আপনি দাঁড়িয়ে থাকুন। আমি দাঁড়িয়ে থাকবো, আপনি এদিকটা করেন। কত বড় লিডার হয়েছেন, এদিকটা করেন। করেন, কত বড় লিডার হয়েছেন, এদিকটা করেন। ফুটপাত এদিকটা করেন, নিজের দোকানে যান, এদিকটা করেন। নিজের দোকানে লিডার হয়েছেন তো। ফুটপাতটা এনক্রোচ করেছেন কার পারমিশন? আমরা যখন প্রথম বসেছিলাম তখন আমাদের পারমিশন দেওয়া হয়েছে। কে দিয়েছিল? যখন যে শাসনে ছিল তখন। কে শাসক? সুশান্ত ঘোষ দিয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই সুশান্ত ঘোষ বলেছিল যে তোমরা যদি পারো তাহলে করে খাও। করে খাও, ঠিক করে খেতে বলেছে। লোকের অধিকার নিয়ে ফুটপাত দখল করে লোককে অ্যাক্সিডেন্টের মুখে ঠেলে দিতে বলেনি তো। দখল করা আর অ্যাক্সিডেন্ট মুখে ফেলে দেওয়া দুটো সেপারেট বিষয়। কিভাবে আপনার শুনুন, এখান দিয়ে যখন মানুষ হাঁটাচলা করতে পারবে না, রাস্তা দিয়ে হাঁটবে, এটা অটোর রুট, এটা বাসের রুট। আজকে কেন লোকে হাঁটবে? আপনাদের জন্য কেন লোকে রাস্তা দিয়ে হাঁটবে? জিএসটি এখানে দোকান দিয়ে 4টে লোককে রেখে আপনারা দোকান করতে পারেন, অথচ যখন কর্মসংস্থানের অভাব বলে এখানে বসতে দিয়েছে। অ্যাটিটিউডটা দেখেই বোঝা যাচ্ছে কেন এত বছর ধরে এখানে দিন দিন এক একটা করে দোকান বেড়ে যাচ্ছে। যখন কেউ কথা বলতে আসছে, এই যে অ্যাটিটিউড, হকারদের দাদাগিরি, লিটারালি এখানে দাদাগিরি দেখা যাচ্ছে একেবারে। মানে হ্যাঁ বলুন না, আমি দেখতে চাই, আমি এখানে দাঁড়িয়ে দেখতে চাই কত দূর ফোন যায়। কিন্তু টুল পেতে, চেয়ার পেতে, গ্যাস সিলিন্ডার দিয়ে এখানে আগুন জ্বালিয়ে একেবারে ফুটপাতটাকে এনক্রোচ করে রেখে, আর তার উপরে আবার দাদাগিরি নতুন করে যে কি করার আছে করে নিন। এই যে বিষয়, এই বিষয়গুলো, এই ফুটপাত গুলো তো ম্যাম মুভেবল ছিল। এবার রাস্তা জ্যামের জন্য এই ফুটপাতটা কোনো ইউজ হয় না বলে এখানে কোনো বাস, কোনো অটো করে এখানে অটো যায় না বলছেন আমাকে। পারে ম্যাম, মেন রাস্তা না ম্যাম, এখানে এরিয়ার লোকরা আমাদের সাপোর্টেড করে সবাই মিলে একটু এরিয়ার লোকেরা সাপোর্ট করেছে তো। আচ্ছা এক্সকিউজ মি স্যার, এই ফুটপাতটা দিয়ে হাঁটতে পারেন না। এটা দিয়ে আপনি কি শখে হাঁটছেন যাতে আপনার গায়ে এসে গাড়ি মেরে দেয় এই জন্য, নাকি এটা দিয়ে হাঁটা যায় না বলুন তো? আমরা এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি। আপনাদের কি ওই অমিত কি আপনাদের দাদা, কি নাম? মেসেজটা যেটা বুঝতে পেরেছি, আমরা আরো চেষ্টা করব যে যতটা পারবো, মানে যেটুকুনি প্রবলেম আপনি দেখালেন সেটুকুনি আমরা আরো একদম না হওয়ার মতন সিচুয়েশন করে দেবো। ক্যামেরায় অমিত ধানুকের সাথে পায়েল রায়, রাস্ট্রিক্স। স্বপ্নের ফ্ল্যাট কেনার ইচ্ছা, কিন্তু সেই ফ্ল্যাটেই যদি থাকে অনিয়মের পাহাড়, তাহলে কি করবেন? হাওড়া জিটি রোডের ক্যাপ্টেন রিয়ালিটির প্রার্থনা আবাসন প্রকল্পে সেখানে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে। হাজারো স্বপ্নের ঠিকানায় থমকে গেল কাজ। সাধারণ ও মধ্যবিত্ত মানুষ সকলেই চায় তাদের একটা স্বপ্নের বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, এবং এই মুহূর্তে আমরা রয়েছি 160 জিটি রোডের ওপরে। এখানে যে অ্যাপার্টমেন্ট হচ্ছে রিয়ালিটি গ্রুপের প্রার্থনা অ্যাপার্টমেন্ট, সেটি দুটি টাওয়ার রয়েছে, মূল দুটি টাওয়ার সেটাখানে রয়েছে, একটা G+15 আর একটা G+18। কিছুদিন আগেই 22 তারিখ এখান কর্পোরেশন থেকে এখানে লোক এসেছে এবং তারা ভিজিট করে গেছে, এবং ভিজিট করার পর তারা এই নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি বা অনিয়ম পেয়েছে। অডিট রিপোর্ট নিয়েও সমস্যা রয়েছে এবং তারা সেটা তদন্ত করে দেখছে। আমরা যখন এখানে আসি এবং এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে চায়নি, তবে তারা অফ ক্যামেরা যেটা জানাচ্ছে যে স্বীকার করেছে যে অডিট হচ্ছে এবং অডিট করা হচ্ছে, সরকার করছে। কোনো তাদের বেনিয়ম বা কাগজপত্রে কোনো অসঙ্গতি নেই। তাদের যে দুটি টাওয়ারে
সমস্ত ফ্ল্যাট রয়েছে সেই সমস্ত ফ্ল্যাট ইতিমধ্যেই সোল্ড আউট হয়ে গেছে। সরকার রিপোর্ট জমা দেবে, তারা পরবর্তী পদক্ষেপ সরকারের সঙ্গে গ্রহণ করবে। অর্থাৎ স্বীকার ক্যামেরার সামনে না বললেও তারা অফ ক্যামেরাটা স্বীকার করেছে, কিন্তু হাওড়া মিউনিসিপ্যালিটির যে রিপোর্ট সেখানে উল্লেখ করা হচ্ছে যে এখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে নির্মাণের ক্ষেত্রে এবং অডিট রিপোর্টে সমস্যা রয়েছে, তাই আপাতত তারা কাজ বন্ধ রাখতে বলেছে। ক্যামেরায় অমিত ধনুকের সঙ্গে অরুণাভ ঘোষ, রাষ্ট্রিক্স। ভবানীপুরে গুপ্তা ব্রাদার্সের সামনে সেখানে অবৈধভাবে বেশ কিছু দোকান চলছিল দীর্ঘদিন ধরে। সেই খবর সম্প্রচার করার পরেই, রাষ্ট্রিক্সের সেই খবর দেখানোর পরেই বদলে গেল সেখানকার ছবিটা। একটু একটু বদলে গেছে ভবানীপুর মোড়ের ছবি। রাষ্ট্রিক্সের ইম্প্যাক্ট এবার গুপ্তা ব্রাদার্সে। গুপ্তা ব্রাদার্সের সামনে কিছুদিন আগেই আপনাদের মনে আছে হয়তো আমরা দেখিয়েছিলাম, সামনে একেবারে দোকানের সামনে ফুটপাতে দুটো ঠেলা, একটা পাওভাজি, একটা জিলিপি, চা, এরকম দুটো একেবারে ওভেন শুদ্ধ ওখানে আগুন জ্বলছে, জিলিপি ভাজা হচ্ছে, চপ তৈরি হচ্ছে, পাওভাজি তৈরি হচ্ছে, এরকম দুটো স্টল দেওয়া ছিল। পুরো ফুটপাথের ওপরে আগুন জেলে বিক্রি করা হচ্ছিল। সেই খবর আমরা দেখানোর পর আপনারাই অ্যাপ্রিসিয়েট করেছেন যে এই বিষয়গুলো তুলে ধরা উচিত, এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গুপ্তা ব্রাদার্সের সামনে থেকে সেই স্টলগুলি তারা সরিয়ে নিয়েছে। राष्ट्रिक से बढ़िया ही काम कर रहा है, एकदम बढ़िया ही काम कर रहा है। अब इसका कंडीशन क्या है, मतलब धीरे-धीरे ठीक हो रहा है? थोड़ा ठीक हो रहा है, ये सरकार आने से थोड़ा ठीक हो रहा है। पहले जाम रहता था, अब एकदम कम हो गया है। धीरे-धीरे साफ हो रहा है। हाँ, धीरे धीरे। পার্কিং রিলেটেড ইস্যু কিংবা ফুটপাথ এনক্রোচমেন্টের যে ইস্যুটা ছিল সেটা এখন অনেকটাই সলভ, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রিক্সের ক্যামেরায় অমিত ধানুকের সাথে পায়েল রায়, রাষ্ট্রিক্স। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে, আর এবার গ্রেফতার করা হলো হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। রাজ্য পুলিশের এসটিএফ তারা অভিযান চালায়, আর সেই অভিযানেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে জৈশ জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতাকে। বর্ধমান থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে, আর শুধু হামিম মণ্ডল নয়, তারপর তার বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। কি ভয়ানক চক্রান্ত কষেছিল, কি ষড়যন্ত্র কষেছিল এই দুই জুটি, জানলে রীতিমতন শিউরে উঠবে। দেখুন। কে অর্পিতা সরকার? ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা এই তরুণী ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ও অন্যতম প্রধান সহযোগী। হামিমের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন আর হোয়াটসঅ্যাপ চ্যাট ট্র্যাক করেই অর্পিতা সম্পর্কে জেনেছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে একের পর এক তথ্য সামনে এসেছে বলে দাবি এসটিএফ এর। অভিযোগ, পাকিস্তানের আইএসআই এবং একাধিক পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল অর্পিতার। হামিম অর্পিতার মোডাস অপারেন্ডি ছিল নিখুঁত, সাধারণ ফোন নয়, এরা ব্যবহার করত এনক্রিপ্টেড অ্যাপ। জেরায় চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে ধৃত হামিম। হামিমের যেমন কাজ ছিল প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ভিআইপিদের গতিবিধির ওপর নজর রাখা ও রেইকি করা, অর্পিতা সরকারের কাজ ছিল একটি ফাঁদ পাতা। বিশেষ করে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় আমলা এবং বিভিন্ন সরকারি উচ্চপদস্থ আধিকারিকেরা থাকতেন তার টার্গেটে। যৌনতার ফাঁদে ফেলে তাদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার পর দেশের অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়াই ছিল অর্পিতার মূল দায়িত্ব, এমনটাই দাবি করেছে এসটিএফ। এখনো অধরা রয়েছে বীরভূমের টুলু মণ্ডল, তবে এবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে। নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে। 2025 সালে খনিজ সম্পদ লুট করার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে শেখ ওয়াসিমকে। নেপাল পালানোর চেষ্টা করেও যে শেষ রক্ষা হলো না, শিলিগুড়ি থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম। এখনো অধরা টুলু মণ্ডল, তদন্তের স্বার্থে খোঁজ চলছিল টুলুর ভাগ্নে। নেপাল যাওয়ার ছক কষছিল শেখ ওয়াসিম, শেষ রক্ষা যে হলো না, পুলিশি তৎপরতায় গ্রেপ্তার ওয়াসিম। 2025-এ খনিজ সম্পদ লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওয়াসিমকে। মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় উদ্ধারের পরই একের পর এক তথ্য দেশ ছাড়া টুলু মণ্ডল। আগামী দিনে আর কি কি তথ্য উঠে আসবে? ভাঙড়ে গাছ কেটে প্লটিং করার অভিযোগ, তৃণমূল এবং আইএসএফ এর আঁতাত, সেই প্রশ্নই উঠছে। বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আপাতত গাছ কাটা বন্ধ হলো সেখানে। রাজ্য সরকার বদলেছে,
তৃণমূল ক্ষমতা হারিয়েছে, কিন্তু তৃণমূলের ফেলে যাওয়া এই জমি হাঙরদের বিষাক্ত শিকড় আজও ধ্বংস করছে ভাঙড়ের সবুজায়নকে। একদিকে যখন পরিবেশ বাঁচাতে জোর কদমে চলছে বৃক্ষরোপণ, তখন ভাঙড়ের নাঙ্গল বেকিতে তৃণমূলের জমি হাঙরদের গ্রাসে দিনের আলোয় সাবার হয়ে যাচ্ছে কৃষি জমি আর বিঘার পর বিঘা আম বাগান। অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও আইএসএফ এর অসাধু আঁতার। আর শুধু তাই নয়, অভিযোগ করা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত কিছু পুলিশকে কাজে লাগিয়ে এই পরিবেশ ধ্বংসের খেলা চালিয়ে যাচ্ছে তারা। পোলেরহাটের একদম সনিতা প্রজেক্টের পাশে, নাঙ্গলবেকি খুব সম্ভবত গ্রামের পাশে, তারা এই সবুজ ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারটা বন দপ্তরের দেখা উচিত। তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং আইএসএফের দুজনের মদতে অবৈধভাবে এই কাজগুলো চলছে। বন দপ্তর আর পুলিশের হস্তক্ষেপে আপাতত গাছ কাটা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো তৃণমূলের আমলে শুরু হওয়া এই বেআইনি জমি দখল ও প্রমোটিং রাজের শেষ কবে হবে? ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো শ্রমিকের। কাকদ্বীপের বাসিন্দা সুজিত দাস, তিনি কাজ করতে গিয়েছিলেন কেরলে। পরিবারের অভিযোগ, বেশ কয়েকজন তার উপর চড়াও হয়, মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সুজিত দাসকে। কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। চাঞ্চল্য কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে রুজি রুটির টানে গিয়েছিলেন কেরলে, সেখান থেকে ফেরা হলো না সুজিত দাসের। বাড়ি কাকদ্বীপ হারবেট পয়েন্টের কোস্টাল এলাকায়। পরিবারের অভিযোগ, 27 জুলাই সুজিত সহ কয়েকজনের উপর চড়াও হয় একদল, চলে বেধড়ক মারধর। হাসপাতালে নিয়ে গেলে সুজিতকে মৃত ঘোষণা করা হয়। আহতরা হাসপাতালে। তাই সোমবার রাত্রে এই ঘটনা ঘটে। সঠিক জানে যে ওনাকে যে মারা হয়েছে। যে কেরালায় তার দেবর সুজিত দাস গত 25 তারিখে কাকদ্বীপ থেকে বেরিয়ে গেছেন, ওখানে 27 তারিখ পৌঁছেছে। 27 তারিখ রাতে কিছু অজ্ঞাত পরিচয় লোকেরা তাদের উপর আক্রমণ করে এবং তার মাথায় বিশাল আঘাত লাগে। ওখানকার লোকেরা তাদেরকে হসপিটালাইজ করে, হসপিটালে তিনি মারা যাওয়ার খবর পেয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, আগের কোনো ঘটনার আক্রোশের জেরেই এই খুন। কেরলের স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের ভাইদের। তদন্তে পুলিশ। ফের জঙ্গি হামলার ঘটনা জম্মু কাশ্মীরের কুলগামে। সেখানে জঙ্গি হামলা, যার জেরে নিহত হয়েছে 2 পরিযায়ী শ্রমিক। একেবারে পেহেলগাম স্টাইলে পরিচয় জেনে বেছে বেছে তাদেরকে গুলি করে ওই সন্ত্রাসবাদীরা, আর তাতেই মৃত্যু হয় ওই 2 পরিযায়ী শ্রমিকের। জম্মু কাশ্মীরের কুলগামে সেখানে পেহেলগাঁওয়ের ছায়া, আর সেখানেই জঙ্গিদের হাতে নিহত হয়েছে ভিন রাজ্যের 2 শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় কুলগামের কেল্লাম গ্রামে অতর্কিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পেহেলগামের মতোই নাম ও ধর্ম দেখেই 2 শিকার চিহ্নিত করেছিল জঙ্গিরা। হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছত্তিশগড়ের বাসিন্দা দীপকের। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান অপর শ্রমিক ভূপেন্দ্র, যিনিও ছত্তিশগড়েরই বাসিন্দা। অমরনাথ যাত্রার আবহেই এই হামলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বাড়ছে উদ্বেগ। পাক অধিকৃত কাশ্মীর যখন উত্তপ্ত, তখনই নতুন করে কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা জঙ্গিদের। তাই এই টার্গেটেড কিলিং ভাবাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। রাশিয়া থেকে তেল কিনলে ভারতকে 100% শুল্ক দিতে হবে। আমেরিকায় সেই নিয়েই বিল পাশ হয়ে গেলে কি করবে ভারত? এবার সেই নিয়েই মুখ খুলেছে বিদেশ মন্ত্রক। রাশিয়া থেকে তেল কেনার ফলে এবার ভারতের উপর কি 100% শুল্ক চাপাতে চলেছে আমেরিকা? মার্কিন সেনেটে পাশ হওয়া এক নতুন বিল ঘিরে চলছে জোর জল্পনা। সম্প্রতি আমেরিকার সেনেটে একটি নতুন বিল পাশ হয়েছে, যেখানে রাশিয়া ও ইরান থেকে জ্বালানি আমদানির উপর 100% পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়ে আইনে পরিণত হলে বড় ধাক্কা খেতে পারে ভারত ও চীনের মতো দেশগুলি, কারণ রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনা দেশগুলির মধ্যে ভারত অন্যতম। অতীতে ডোনাল্ড ট্রাম্পের আমলেও শুল্ক নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল। তবে এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় স্বার্থই তাদের কাছে সবার আগে। এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে নয়াদিল্লি। মার্কিন আধিকারিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে সূত্রের খবর। আমেরিকার এই নতুন চাপে জ্বালানি নীতিতে ভারত কি কোনো বড় পরিবর্তন আনতে পারে?
এখন এখানেই শেষ করছি। দেশ থেকে বিদেশ, রাজ্য থেকে রাজনীতি, সমস্ত খবরের আপডেট পেতে নজর থাক রাষ্ট্রিক্সে।